যারা দেখছেন তাদের জন্য আমি হায়াত হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ক্যাপ্টেন শওকত। আজকে আমি আপনাদেরকে পরিচিত করে দিতে চাই যিনি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, যিনি একজন ইন্টারন্যাশনাল গ্রিন বিল্ডিং এক্সপার্ট, ইউএসজিবিসি ফ্যাকাল্টি, হোম অ্যান্ড এনআইডি প্রিন্সিপাল লিড কনসালটেন্ট, এবং না বললে নয়, এটা সারা ওয়ার্ল্ডে এই সব কিছুর গুণে গুণান্বিত একমাত্র একজন লোক আছে পৃথিবীতে। ওনার নাম হচ্ছেন অনন্ত আহমেদ, এবং আমি খুব প্রাউড ফিল করি উনি একজন বাংলাদেশি। সো আমরা আমাদের প্রজেক্টটা যখন গ্রিন নিয়ে চিন্তা ভাবনা করি, কীভাবে গ্রিন করা যায়, এই কনসেপ্টটা নিয়ে আমি অনন্ত আহমেদ ভাইয়ের সাথে কথা বলার পর গ্রিন সম্বন্ধে যে ধারণা আমার, সেটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। আমিও অন্য 10 জনের মতো মনে করতাম গ্রিন মানি হচ্ছে গাছপালা লাগানো। সো এই কনসেপ্টটা কিভাবে চেঞ্জ হলো সেটা আমরা আমাদের এক্সপার্টদের মুখেই শুনবো, অনন্ত ভাইয়ের থেকে শুনবো। অনন্ত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের হায়াতের সাথে ইনভলভ হওয়ার জন্য। আমি বলবো ইটস এ গ্রেট অপরচুনিটি ফর হায়াত অ্যাজ ওয়েল এজ উইথ মি, যে আমরা আপনার মতো একজন ইন্টারন্যাশনাল এক্সপার্টকে আমাদের দেশে লালন পালন করছি। এটা আমি জানতাম না, প্রথম কথা। গ্রিন আমাকে সেই সুযোগটা করে দিয়েছে জানার জন্য। সো আসলে আমার মতো চিন্তা না করে আমি আপনার থেকে জানতে চাইবো অ্যাকচুয়ালি গ্রিন বিল্ডিং কনসেপ্টটা কি। ধন্যবাদ আপনাকে আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য, এবং হায়াত যে গ্রিন নিয়ে ভাবছে, চিন্তা করছে, সেই জন্য তাদের কাছে আমার কৃতজ্ঞতা। গ্রিনটা কি আমরা যদি সহজ করে অল্প কথায় বুঝতে চাই, সেটা হচ্ছে যে এটি একটি স্থাপনা, যে স্থাপনাটা হবে ইকোনমিক্যাল, যে স্থাপনাটা হবে হেলদি, এবং যে স্থাপনাটা হবে এনার্জি এফিশিয়েন্ট, সেটাকেই গ্রিন বলে। তার মানে গ্রিন বিল্ডিং হলে একটা স্থাপনার যত রকমের মডার্ন নলেজ অ্যান্ড টেকনোলজি আছে সেগুলোকে এমপ্লয় করে এমন একটা বিল্ডিং তৈরি করতে হবে, বিল্ট স্পেস তৈরি করতে হবে, যেখানে মানুষজনের জন্য যে স্পেসটা তৈরি হবে সেটা খুব হেলদি হবে, কমফোর্টেবল হবে, একই সাথে সেফ হবে। কিন্তু একই সাথে আমাদের এনভায়রনমেন্টের উপর যে ইম্প্যাক্ট একটা ডেভেলপমেন্ট তৈরি করে, সেটা কতটা মিনিমাইজ করা যায়, এই বিল্ডিং ডেভেলপমেন্টে সেই প্রসেসটাকে অনুসরণ করা হবে। একই সাথে যেহেতু এটা একটি বিজনেস ভেঞ্চার, এই বিজনেসটা কিভাবে এই প্রক্রিয়া দিয়ে লাভবান হতে পারে লং রান, শর্ট রান, মিড রানে, সেটিও কিন্তু গ্রিন বিল্ডিং কনসেপ্ট আপনাদেরকে দিবে। আমি যদি সামারি করে এক লাইনে বলি, গ্রিন বিল্ডিং বা লিড হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ চেকলিস্ট ফর সাস্টেনেবিলিটি, এবং পৃথিবীতে যত রকমের সাস্টেনেবিলিটি প্যারামিটার্স আছে তার সবগুলোর একটা সমন্বিত প্রচেষ্টা হচ্ছে লিডের এই চেকলিস্ট। সো এটা ফলো করলে আপনি অন্যান্য যত রকমের সাস্টেনেবিলিটি বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনি টাচ করে যাবেন। সো ইটস এ কমপ্লিট চেকলিস্ট দ্যাট ইউ ক্যান ফলো। থ্যাংক ইউ। যা বলছেন, আমি নিজেই আসলে চেঞ্জ অ্যাবাউট দ্য গ্রিন কনসেপ্ট আমার জানা ছিল না। থ্যাংক ইউ, আর একটু আপনার মুখ থেকে ভেরি ক্লিয়ার হলাম। তো এখন বাংলাদেশে তো এটা আমার জানা মতে এখনো পর্যন্ত কোনো গ্রিন রেসিডেন্সিয়াল লিড সার্টিফাইড বিল্ডিং আছে বলে জানা নেই। আপনি কি বলেন, এটাতে আছে কিনা আদৌ? আসলে বাংলাদেশে এখনো সার্টিফিকেট পেয়েছে এমন গ্রিন বিল্ডিং বা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কথা আমারও জানা নেই। আচ্ছা, কিন্তু দু একটি প্রজেক্টে চেষ্টা হয়েছিল, সেগুলো শেষ পর্যন্ত সার্টিফিকেট পর্যন্ত পৌঁছতে পারেনি আমার জানা মতে। তবে এখন কিন্তু একটা প্রচেষ্টা শুরু হয়েছে গ্রিন বিল্ডিং সার্টিফিকেট পাবার। আমরা অনেককেই দেখছি যে এই পথে হাঁটছেন, কারণ গ্রিন বিল্ডিং এর যে বেনিফিট সেটা ওভারওয়েলমিং। সো যারা জেনে গেছে, বুঝে গেছে, তারা কিন্তু এখন এগিয়ে আসার চেষ্টা করছে। আমরা যেভাবে বলছিলাম, হায়াত হোল্ডিংস অ্যাকচুয়ালি আমরা একটা যে পয়েন্ট অফ ভিউ থেকে বিল্ডিংটা বানাতে চাচ্ছি, ইটস নট অনলি একটা বাইরে থেকে এসে বসবাস করব, ঘুমাবো। অ্যাকচুয়ালি এটা সেরকম না। আমরা একটা ওয়েলবিং প্রজেক্ট করতে চাচ্ছি, যেটাতে সুস্থ জীবনের প্রত্যেকটা পার্ট থাকবে। আবার প্রকৃতিকে বাদ দিয়েও আমার সুস্থ জীবন থাকে না। তো প্রকৃতির প্রপার ইউটিলাইজেশনটাও আমাদের খুবই দরকার বলে আমরা মনে করি। যেমন আলো, তারপর হচ্ছে বাতাস, তারপর হচ্ছে আমার মাটি, আমার গাছপালা, প্রপার অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সাফোকেশন, এই কার্বন নিঃসরণ কমানো। সো এই ক্ষেত্রে এই যে রেসিডেন্সিয়াল প্রজেক্টে আমরা
এটার জন্য একটা স্টেপ ফরওয়ার্ড করলাম করার জন্য, আপনি এটা কিভাবে নেন? এটা খুবই আনন্দের যে আপনারা একটা প্রজেক্ট যেরকম হওয়া দরকার, মানুষের বসবাসের জন্য একটা প্রজেক্ট যেরকম হওয়া দরকার তার প্রতিটা এলিমেন্টস আপনি এটার মধ্যে রাখতে চাচ্ছেন, হুইচ ইজ ভেরি গুড। আমরা ওই জন্য আপনাদের প্রতি অভিনন্দন জানাই। এখন এই যখন আপনার সাথে প্রথম কথা বলেছি এবং আমি এই কথাগুলো শুনেছি, আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমরা এই কথাটাই মানুষকে বলতে চাই যে এমন একটা স্পেস আমরা তৈরি করি যেটা যেন হেলদি হয় এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয় এবং এফিশিয়েন্ট হয়। দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। তো আমাদের এই প্রসেসটা আপনাকে যে হেল্পটা করবে সেটা হচ্ছে যে এটার অ্যানালিটিক্যাল পার্ট, যে ঠিক আছে আমি গাছ লাগালাম, এই গাছ থেকে আমি কতটুকু অক্সিজেন পেলাম, সেটা কি বেশি হলো না কম হলো, কম হলে তাহলে আমি কি করব, অথবা আমি কি গাছ লাগাবো, আমি কি গাছ লাগাবো, কোন গাছটার সাথে কোন গাছটার কি পার্থক্য, আমি কি কাঁঠাল গাছ লাগাবো নাকি বট গাছ লাগাবো, হ্যাঁ দুটোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে, বা নিম গাছ লাগাবো নাকি ফুলের গাছ লাগাবো, নাকি আমি ফল ফলারি গাছ লাগাবো, আবার কোন গাছ লাগাবো যেটা পানি কতটুকু খাবে, কারণ গাছেরও কিন্তু একটা পানির প্রয়োজন আছে, এমন একটা আমি গাছ লাগাবো যে সবচেয়ে কম পানি খায়, কারণ পানি হচ্ছে আমাদের নেক্সট ক্রাইসিস, যেটা আমরা আসলে কয়েকদিন পরে ফেস করবো 3 থেকে 5 বছরের মধ্যে। এখন থেকে যদি আমরা সচেতন না হই তাহলে এই পানি কিন্তু আমাদেরকে বিপদে ফেলে দিবে। তো এই গাছের সাথে যেহেতু পানির সম্পর্ক, সেও পানিতে বাঁচে, তাহলে আমার এমন গাছ এমন করে লাগাতে হবে যেন সেখানে পানি কম লাগে। এই যে অ্যানালাইসিস যেটা করা দরকার, মাটিও পেছনে কোন মাটিতে কোন গাছ হবে, কোন মাটিতে কোন গাছ হবে, এই বিজ্ঞান সম্পন্ন যে অ্যানালাইসিসটা, এইটা কিন্তু আমরা আপনাদেরকে করে দিব। এটাই লিডের কাজ, টু গাইড ইউ উইথ ফ্যাকচুয়াল অ্যানালিটিক্যাল ইনফরমেশন সো ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইউর ভিশন। থ্যাংক ইউ। আমরা বেসিক্যালি ওইটাই চাচ্ছিলাম যে আমরা একটা কনসেপ্ট নিয়ে কাজ করছিলাম যে গ্রিন বিল্ডিং বানাই আমরা কিভাবে করা যায়। আমাদের পয়েন্টটা ছিল অন্যকে আমরা দোষ দিতে একটা অভ্যস্ত কালচারের টাইপের, আর কিংবা আমি নিজেকে প্রশ্ন করতেছি একজন মানুষ হিসাবে আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য কি করতেছি, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে প্রকৃতি থেকে নিচ্ছি আমি, প্রকৃতিকে কি দিচ্ছি, কারণ প্রকৃতি ছাড়া তো আমি বাঁচতে পারবো না, আমি গাছ ছাড়া আমি টিকতে পারবো না, উইদাউট অক্সিজেন উই ক্যানট সার্ভাইভ। সো ওই পয়েন্ট থেকেই আসলে আমাদের এই চিন্তাটা আসে, এবং আপনি যেভাবে বলছেন ইটস এ ভেরি ওয়ান্ডারফুল যে আমাদের চিন্তাটাকে আপনারা সায়েন্টিফিক্যালি এবং রিয়েলিস্টিক্যালি কিভাবে গবেষণা করে এক্সপার্টদেরকে কম্বিনেশন করে দিবেন, এটাই তো এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। তাহলে এটা করার জন্য আপনারা কি কি জিনিসগুলোকে করেন, যেমন গ্রিন সার্টিফিকেশনের একটা পার্ট, এটা করার জন্য প্রযুক্তি কিংবা বর্তমানে কি আছে এই টেকনোলজি ওয়াইজ অথবা উদ্ভাবন ওয়াইজ? ভেরি গুড মানে কোশ্চেন, এবং এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে একটু জাস্ট ফুটনোট বলি যে আমরা যখন একটা বিল্ডিং করি, এই বিল্ডিংটা কিন্তু আগামী 50 থেকে 100 বছর সার্ভিস দিবে, 100 বছর টিকে থাকবে, এরকম একটা বিল্ডিং করব। তো এই বিল্ডিং এ যারা এই 100 বছর ধরে থাকবে, যে মানুষগুলো আমাদের এই প্রজন্ম, পরের প্রজন্ম এবং তারপরের প্রজন্ম, তো তাদের জন্য এমন একটা স্পেস আপনি রেখে যাচ্ছেন যেখানে তারা খুব আরামদায়কভাবে, স্বাস্থ্যগতভাবে, পরিবেশগতভাবে ভালো থাকতে পারে, হুইচ ইজ ভেরি গুড। কেমন? এখন আমরা তাহলে কি করব, যে টেকনিক্যাল, আমরা একটা বিল্ডিং যখন আমরা করতে যাই, প্রথম আমাদের করতে হয় এর ওরিয়েন্টেশনটা কি হওয়া উচিত, হোয়াট ইজ দ্য বেস্ট ওরিয়েন্টেশন ফর দ্যাট বিল্ডিং। তারপরে তার সানপাথ অ্যানালাইসিসটা করতে হয়, যে হাউ দ্য সান উইল ট্রাভেল অ্যারাউন্ড মাই বিল্ডিং, রাইট, হিট গেইনটা কি হবে, এয়ার ফ্লোটা কি হবে, বাতাসের এই মাথা থেকে ওই মাথা কিভাবে যাবে, রাইট, প্রতিটা স্পেস ঘরগুলো কিভাবে বাতাস পাবে, কিভাবে ডেলাইট পাবে, আবার ডেলাইট যেন বেশি না হয়ে যায়, যাতে তাকে হিট আপ করে ফেলবে, পর্দা দিতে হবে, গ্লেয়ার হবে, সেটা যেন না অনেক বেশি আছে, সেজন্য আমরা ডেলাইট সিমুলেশন করব, রাইট। এবং এই যে বিল্ডিং এর ইনভেলাপ আছে, যে আমাকে আচ্ছাদন দিয়ে রাখে, সেই ইনভেলাপটার ক্যারেক্টারিস্টিক কি হবে, সে কতটুকু গরম ঢুকতে দিবে, কতটুক ঠান্ডা বের করে দিবে, কারণ ঠান্ডা যদি বের করে দেয়, গরম যদি ঢোকায়, তাহলে আমার বেশি এয়ার কন্ডিশন লাগবে, তাহলে এটার কতটুক দেব। আবার এই সবগুলো কাজ করতে হবে আমার লোকাল ম্যাটেরিয়াল দিয়ে, আমি তো আমার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে পারবো না, তাহলে এই লোকাল ম্যাটেরিয়ালের কোন কম্বিনেশন দিয়ে করলে আমি বেস্ট পসিবল আউটকামটা পাবো, এইটা হচ্ছে আমাদের কাজ। অপশন দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়া, যে আপনি 5 ইঞ্চি ওয়াল দিলে কি হবে, 10 ইঞ্চি ওয়াল দিলে কি হবে, 3 হোল হলো ব্রিক দিলে কি হবে, সিমেন্ট ব্লক দিলে কি হবে, রাইট, অথবা কম্বিনেশন অফ দিস, ইদার ওয়ান অফ দেম, কোনটার কি হবে, কতটুক লাভ, কতটুক লস, কতটুক কস্ট ইফেক্টিভ, এটা আমাদের আপনাকে দেওয়ার কথা। ওখান থেকে আপনি ভাববেন যে কোন অপশনটা আপনার জন্য বেস্ট এন্ড কস্ট ইফেক্টিভ। মানে আমাদের কিন্তু কস্ট ইফেক্টিভ হয়ে আগাইতে হবে, এত কিছু করে কস্ট বাড়ানো যাবে না, ইকোনমিক্যাল।
সো এই জন্য আমাদের আপনি যেটা আমাকে প্রথম বলছিলেন গ্রিন মাইন্স হচ্ছে প্রফিটেবল, it have to be profitable for the business. মানে green have to be profitable. Profitable today, profitable in running cost 25 to 30% এনার্জি বাঁচবে। আমাদের যে বিল্ডিং গুলো বাংলাদেশে আমরা করেছি এই বাংলাদেশের মতো করে, তাতে আমাদের এভারেজ যে বেনিফিট, আমি এভারেজটা বলছি, আমাদের মিনিমাম 25% এনার্জি কম লাগে গ্রিন বিল্ডিং এ। ওয়াও, ইটস ওয়ান্ডারফুল। প্লাস মিনিমাম 40 to 50% পানি কম লাগে। এবং এটা যদি আমি একটা সার্টেন ইয়ারে বলি যে আপনি 50 ইয়ার্স 100 ইয়ার্স বলছেন, দেন ইটস হিউজ। সো আপনি যদি আপনার টোটাল এনার্জি বিলটা চিন্তা করেন এবং তার 25% চিন্তা করেন, দেখবেন যে ইটস এ হিউজ অ্যামাউন্ট, রিয়েলি ইটস এ হিউজ অ্যামাউন্ট। এবং লাইকে এরকম আপনার যেখানে আমরা অনেকগুলো এখানে প্রায় 213 এর মতো ফ্ল্যাট হতে যাচ্ছে, এই ক্ষেত্রে তো এটা ইটস এ ভেরি ভাস্ট। আপনি যে 5,000 টাকা করে ধরে 25% ভাগ কমায় ফেলেন, হিউজ টাকা তাদের বেঁচে যাবে। ইটস এ হিউজ রানিং কস্ট, রাইট? এবং এটা প্রুভেন। এটা কিন্তু আমরা আগেই যখন সিমুলেশন করব তখনই বলে দিতে পারবো যে হাউ মাচ এনার্জি ইট গোনা সেভ। তারপর যেটা হবে যে প্রতিটা স্পেসে যেখানে মানুষগুলো শ্বাস নিবে, যে স্পেসটা, সেইটার ইনডোর এয়ার কোয়ালিটি আশ্রয় স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে। মানে তাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এয়ার ফ্লো থাকতে হবে, সার্টেন অ্যামাউন্ট অফ অক্সিজেন লেভেল থাকতে হবে, CO2 লেভেল হ্যাভ টু বি মনিটরড ইন এ ওয়ে দ্যাট ইট ডাজন্ট গো আপ ইন আনহেলদি ওয়ে। তো এই যে অ্যানালাইসিসটা, এটা বেশিরভাগ বাংলাদেশের বিল্ডিং এ আমরা করি না, কিন্তু গ্রিন বিল্ডিং এটা মাস্ট। তার মানে যারা এই বিল্ডিংটাতে থাকতে আসবে তারা জানবে যে প্রতিটা স্পেসে সে বুক ভরে শ্বাস নিতে পারবে, প্রতিটা স্পেসে, রাইট? এটা কি একদম নট অনলি রুম স্পেস, এটা কমন স্পেস, অল স্পেস, they have to be have very good air flow and always there will be air supply, right? এবং আমরা যদি কোথাও ক্লোজ স্পেস হয় যেখানে আমাকে ফ্রেশ এয়ার ইনপুট দিতে হবে, সেখানে কিন্তু আমরা একটা ফিল্টারেশন দিব। এরকম না যে বাইরের পলিউটেড বাতাস নিয়ে আসবো, এরকম না ব্যাপারটা। সো সেই প্রসেস তো এখানে থাকবে যে আপনি যদি মনে করেন যে আপনার বাইরের বাতাস খুব খারাপ হয়ে যাচ্ছে, বাট ইউ নিড সামথিং ফ্রেশার, দেন ইউ জাস্ট পুট অন দ্যাট ফিল্টারেশন সিস্টেম ফ্রেশ এয়ার ইউনিট। হোয়াট হ্যাপেন, তাহলে আপনি ফ্রেশ এয়ারটা পাবেন সব সময়। তা আপনি আর কিন্তু বাইরের ডাস্টটা পাচ্ছেন না, রাইট? বাট এটা আপনি অন অফ করবেন বেসড অন আউটডোর সিচুয়েশন। তো এই যে টেকনোলজিক্যাল যে নো হাউটা তৈরি হয়েছে সারা পৃথিবীতে, সেটা কিন্তু আমরা বাংলাদেশে ব্যবহার করছি। আরেকটি কথা বলি এখানে যে গ্রিন বিল্ডিং কয়েকটা ম্যান্ডেটরি পার্ট আছে। একটি পার্ট হচ্ছে যে লোকাল ল ইউ হ্যাভ টু ফলো, লোকাল কোড অ্যান্ড কমপ্লায়েন্স ইউ হ্যাভ টু ফলো। তার মানে BNBC 2020 ইজ মাস্ট, লোকাল অল সেফটি কোড ইজ মাস্ট, নাহলে আপনি কোয়ালিফাই করবেন না। সেকেন্ড হচ্ছে অল ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল ইউ হ্যাভ টু ফলো। তার মানে আপনাকে 10 থেকে 15টা স্ট্যান্ডার্ড ফলো করে আপনার ডিজাইন ড্রয়িং গুলোকে ভ্যালিডেট করতে হবে, তার বেসলাইন গুলো মিট করতে হবে। সেই যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গুলো আছে সেগুলো হচ্ছে আশ্রয়, ইয়েসনা, ইপ্যাক, রাইট, NFPA, এই স্ট্যান্ডার্ডগুলো কিন্তু আপনি ফলো করবেন। তাহলে মজার ব্যাপার হলো যখন আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন, তখন আপনি বলতে পারবেন যে আমার এখানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা বিল্ডিং আছে, নট বাংলাদেশি স্ট্যান্ডার্ড। ইট ইজ অ্যাজ পার অ্যাজ এনি আদার বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। বিকজ এই প্রসঙ্গে এটাও তো মনে হয় আমি বলতে পারি যে আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি আমি চিন্তা করি যে এটা শুধুমাত্র একজন করলো, নর্মালি যে বিল্ডিংগুলো হয় যদি এরকম অনেকগুলো অথরিটির মধ্য দিয়ে না যায়, তাহলে দেখা যায় যে বিল্ডিংটা একজনে ড্রয়িং করলো, আরেকজন বানাই ফেললো, শেষ, এতটুকু হয়ে গেল। কিংবা শুধু আমাদের অথেন্টিকেটের মতো। তো এখানে কি এরকম পার্ট আছে আপনি যে ওরা সার্টিফিকেট দিবে, দ্যাট মিনস আমাদের এই সমস্ত ডকুমেন্ট প্ল্যানিং সবকিছু কি USA তে পাঠাতে হবে? এই যে USGBC কাউন্সিল যেটাকে বলেন, পাঠানোর আগে আরো কাজ আছে, সেটা একটু বলি, প্রসেসটা বলি। যে গ্রিন বিল্ডিং করতে গেলে এই যে আপনাকে আমি অনেকগুলো অপশন দিব ডাটা দিয়ে, যে 5 ইঞ্চি ওয়াল দিলে কি হবে, 10 ইঞ্চি ওয়াল দিলে কি হবে, তাহলে আমাকে দুটা সিমুলেশন করতে হবে, একটা 5 ইঞ্চি ওয়াল দিয়ে একটা, 10 ইঞ্চি একটা। তার মানে আপনি যখন আমাকে প্রথম সেটস অফ ডিজাইন দিবেন, তখনই আমাদের যে ইন্টারন্যাশনাল ডিজাইন এক্সপার্ট আছে তারা এর প্রতিটা ডিজাইন ওই এক্সপার্ট দেখবে। তার মানে আর্কিটেকচারাল ডিজাইন উইল বি ভেটেড বাই আর্কিটেক্ট, not to find mistake in it, just to see is there any improvement possible. Same with electrical design, same with ventilation design, same with plumbing design, same with landscaping design. All this design will be checked by another sets of expert who understand lead, যে লিড অনুযায়ী আপনি ঠিক আছেন কিনা, অথবা এখানে আপনার কোনো ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা, থাকলে কি, কস্ট কত, রাইট, এবং সেটা বেনিফিট কি। সো কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা কিন্তু আমরা আগে দিব। করার পরে যখন আপনি বিল্ডিং করে ফেলবেন, তখন একটা থার্ড পার্টি কমিশনিং হবে, যেটাকে আমরা লিড অডিট বলি। তার মানে আরেকজন এক্সপার্ট আসবেন,
এসে দেখবেন যে প্রতিটা ভেন্ডর যে আপনাকে প্রমিস করেছিল যে প্রোডাক্টের স্পেসিফিকেশন সেই অনুযায়ী সে আপনাকে দিয়েছে কিনা। যে আপনাকে 10 টন এসি দেওয়ার কথা সে কি 10 টন দিয়েছে নাকি 9.5 টন দিয়েছে। যে অ্যাডজাস্টমেন্টার সিএফএম হওয়া উচিত ছিল 12,000 সেটা 12,000 নাকি 8,000 কম দিয়েছে কিনা, যেহেতু আপনি তো আর টেস্ট করতে পারবেন না। আমরা কিন্তু এই প্রতিটা আইটেম আমরা কিন্তু টেস্ট করব, আমরা কিন্তু কমিশন করব, করার পরে এই অডিটরের কমেন্ট সহ ফাইনাল ডিজাইন ড্রয়িং উইথ আদার ডকুমেন্টেশন আই উইল সেন্ড ইট টু লিড ফর সার্টিফিকেশন। তার মানে ভেরিফাই হয়ে গেল, ডাবল ভেরিফাই। একটা হচ্ছে প্রথমত আর্কিটেক্ট বানাচ্ছেন, তারপর আপনাদেরকে দিল, চেক করলো, তৃতীয় পার্ট ওখানে পাঠানো হচ্ছে, ওখান থেকে অ্যাপ্রুভ হয়ে আসলো, আবার ওরা ফাইনাল সার্টিফিকেশন আগে। দ্যাট মিন্স এখানে লেভেল অফ আপনার অনেকগুলো স্টেপস আছে এবং দে আর দ্য ইন্ডিভিজুয়াল এক্সপার্ট যে এটাকে ভেরিফাই করছে, চেক করছে প্রপারলি হচ্ছে কিনা। and they have to be qualified by lead, qualified যে কেউ করতে পারবে। okay, these people are like me, I'm accredited professional, they have to be accredited on that particular purpose. আমি একটু করে শুরুতে যেটা বলছিলাম এটা আপনার মুখ থেকে একটু শুনতে চাই। আসলেই আমি প্রপারলি হয়তো বলতে পারি নাই, যে আমি যতটুকু জানি আপনার যে কোয়ালিফিকেশন লিড নিয়ে কিংবা গ্রিন নিয়ে বাংলাদেশে কিংবা ওয়ার্ল্ডে 1 নাম্বার। তো প্লিজ এটা যদি একটু বলেন সবার জন্য ভালো হয়। আচ্ছা, থ্যাংক ইউ। এটা নিজের কথা তো বলতেই হয়, কারণ এটা জানা দরকার আছে যে আমি এতগুলো কথা বললাম, কে বলছে কথাটা। লিডের কতগুলো ক্যাটাগরি আছে যেটাতে আপনি গ্রিন বিল্ডিং সার্টিফিকেট নিতে পারেন। সেই ক্যাটাগরিগুলো হচ্ছে নতুন বিল্ডিং, এক্সিস্টিং বিল্ডিং, ইন্টেরিয়র অফিস, হোমস অ্যান্ড নেইবারহুড। 5টা ক্যাটাগরিতে আপনি গ্রিন বিল্ডিং সার্টিফিকেট পেতে পারেন। আচ্ছা, এই 5টা ক্যাটাগরিতে যারা পরীক্ষা দিয়ে পাশ করে ওদের অ্যাক্রেডিটেড প্রফেশনাল হয় তাদেরকে বলে লিড এপি। আপনাদের দোয়ায় আমি এই 5টা বিষয়ে এপি। এটা সিগনিফিকেন্স হচ্ছে পৃথিবীতে 100,000 প্লাস এপি আছে, আচ্ছা, তার মধ্যে মাত্র 42 জন লোক আছে যার 5টা এপি স্ট্যাটাস আছে। আচ্ছা, কেমন? একই সাথে আমি বাংলাদেশে বেশ কিছু 45 এর ভিতর আপনি একজন, 42 এর মধ্যে 42 এর ভিতর একজন। এবং আমি যেহেতু প্রচুর লেখালেখি করেছি, প্রচুর বাংলাদেশে প্রজেক্ট করছি, প্রচুর গাইডলাইন তৈরি করেছি, ওয়ার্কশপ করিয়েছি অনেকগুলো, এই জন্য ইউএসজিবিসি আমাকে তাদের ফ্যাকাল্টি হিসাবে অনার করেছে 2017 সালে। এই 1 লক্ষ লোকের মধ্যে 101 জন ফ্যাকাল্টি আছে। ওকে, এমন কিন্তু এই 5টা এপি আর ফ্যাকাল্টি আছে মাত্র 2 জন। 5টা এপি আর ফ্যাকাল্টি আছে 2 জন, আরেকজন একজন টিচার সৌদি আরবের। কিন্তু আমি যেহেতু কনসালটেন্সি করি, আমি 360 টোটাল সলিউশনটা আমার, যেটা গ্রিন বিল্ডিং কনসালটেন্সি ফার্ম, আমরা হচ্ছে ইউজিভিসির সিলভার মেম্বার। আচ্ছা, একটু হাই পেড মেম্বার। আরেকজন যিনি আছেন উনি মেম্বার না, উনি একজন প্রফেশনাল টিচার। ওকে, সো এই সিলভার মেম্বারশিপটা থাকার কারণে যেটা হলো আইরনিকলি যে আমি এমন একজন মানুষ যার 5টা এপি আছে, ফ্যাকাল্টি আছে এবং সিলভার মেম্বারশিপ আছে সারা পৃথিবীতে। এটা তো অ্যাচিভমেন্টটা আসলে বলতে গেলে আমাদের গর্ব করে বলতে হয়, এটা শুধুমাত্র আপনার অ্যাচিভমেন্ট না। যখন গ্লোব যখন চলে আসে তখন ইউ আর নো মোর দ্য অ্যাসেট অফ অনলি কান্ট্রি, ইউ আর অ্যাসেট অফ দ্য হোল ওয়ার্ল্ড। সো ইন দ্যাট কেস যেহেতু হোল ওয়ার্ল্ডের, ডেফিনেটলি এটা আমরা বিনে বাংলাদেশি আমরাও ক্রেডিটটাও নিতে চেষ্টা করব যে বাংলাদেশের একজন এরকম ইন্টারন্যাশনাল লেভেলের একজন পেয়েছি আমরা। হায়াতের সাথে আপনাকে সংযুক্ত করতে পেরে আসলেই অত্যন্ত গর্বিত। তা আপনি হায়াতের সাথে কেমন ফিল করছেন, কিংবা আপনি কেন ইনক্লুড হতে চাচ্ছেন এটার সাথে? হায়াত তো একটা নতুন কোম্পানি, ফার্স্ট টাইম ইন দ্য রিয়েল এস্টেট হায়াত একটা প্রজেক্ট নিয়ে আসছে, তা আপনি কিভাবে এটার সাথে? না, প্রথমত হচ্ছে যে সবাই তো কিছুতে নতুন থাকে, আমিও তো এক সময় থ্যাংক ইউ 2012 সালে যখন প্রথম লিড জিএ হয়েছি, বাংলাদেশের প্রথম ইউজিবিসি অ্যাক্রেডিটেড প্রফেশনাল, জাস্ট জিএ, গ্রিন অ্যাসোসিয়েট বলি আমরা, তখন তো আমি প্রথম হয়েছি। তারপর তো শিখে শিখে আজকে এই পর্যন্ত এসেছি। সো প্রত্যেকটারই প্রথম স্টেপটা এরকমই হয়। কিন্তু আপনার সাথে কথা বলে আমার ভালো লেগেছে যে আমরা যেই কথাগুলো বলতে চাই, যে কাজগুলো করতে চাই একটা প্রজেক্টে, তার বেশিরভাগ আর সবগুলোই আপনার মাথায় আছে। ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, যেটা আপনার জন্য মানে আমার জন্য একটা বিরাট সুবিধা। কারণ হচ্ছে যে শুধু যদি আমি সার্টিফিকেট ফোকাস হই তাহলে ব্যাপারটা এরকম হবে না, কিন্তু আপনি কিন্তু সার্টিফিকেট ফোকাস না, আপনি আসলে এই প্রজেক্টটাকে একটা মাত্রা দিতে চাচ্ছেন, এমন একটা মাত্রা যেটা পসিবল ইন বাংলাদেশ। তো সেটার জন্য আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি কমফোর্টেবল ফিল করেছি। এবং আমি যখন আপনাদের আর্কিটেক্টের কথা শুনেছি, আপনাদের ডিজাইন দেখেছি, তখন আমার কাছে মনে হয়েছে যে ডিজাইন ড্রয়িংগুলো লিডের যে নর্ম বা প্যাসিভ ডিজাইন যেটা, সেটা হয়েছে। তো ডিজাইন ড্রয়িং প্যাসিভ হলে আমাদের কাজ করতে সুবিধা হয়। ডিজাইন ড্রয়িং যদি প্যাসিভ না হয় তাহলে আমরা কিন্তু পরে ডিজাইন ড্রয়িং চেঞ্জ করতে বললে আর্কিটেক্টরা করতে চায় না। কিন্তু এখানে কিন্তু টোটালি ব্যাপারটা উল্টা হয়েছে।
আর্কিটেক্টও যেভাবে করেছেন, আমি তার ভিশনটা শুনেছি, তার প্যাসিভ ডিজাইনের ন্যারেটিভসটা শুনেছি, উনি কিন্তু লিডের ব্যাপারগুলোকে ওর মধ্যে ইনকর্পোরেট করে দিয়েছেন। শেডিং, এয়ার ফ্লো, ডে লাইট, এগুলো কিন্তু উনি নিয়ে এসছেন, ভয়েড, কেমন? তো আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তার মানে আমি কাজটা খুব সহজে শেষ করতে পারবো, কারণ একটা কাজ নিলে তো হবে না, শেষ করতে হবে। একই সাথে আমি আপনাকে একটা গুড নিউজ দেই, সেটা হচ্ছে যে আমরা একটা প্রিলিমিনারি ফিজিবিলিটি করেছি বেসড অন ইউর লোকেশন অ্যান্ড বেসড অন ইউর ডিজাইন, এবং আমরা দেখিয়েছি যে আপনি কিন্তু আসলে ইউ ক্যান গো আপ টু প্লাটিনাম লেভেল। কেমন? সো ইট উইল বি প্লাটিনাম লেভেল অফ সার্টিফিকেট হোপফুলি ইফ এভরিথিং গোজ রাইট। তো সেইটা একটা বড় মাইলস্টোন হবে এই জন্য যে বাংলাদেশে, আপনি একটু আগে বলেছেন যে আমাদের কিন্তু অন্য রেসিডেন্সিয়াল প্রজেক্টগুলো হয়নি। এখন যদি আমরা একটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট প্লাটিনাম লেভেল করতে পারি, তাতে বেশ কতগুলো লাভ আছে। একটি লাভ হচ্ছে যে মানুষ জানলো যে ইট ইজ রেসিডেন্সিয়াল বিল্ডিংয়েও লিড করা যায়, মানুষ জানলো যে কস্ট ইফেক্টিভভাবে করা যায় এবং করলে বিল্ডিংটা ভালো হয়। তো একটা মানুষের মুখে মুখে যখন এই জিনিসটা জানা হবে, তখন আরও মানুষ উদ্বুদ্ধ হবে, করতে চাইবে। তো সেই চাওয়াটা আমাদের পূরণ হবে, কারণ আমরা কিন্তু কমার্শিয়াল অনেকগুলো প্রজেক্ট করেছি, আরএনডি সেক্টরে প্রচুর প্রজেক্ট করেছি। আমার এখন 388টা প্রজেক্ট, কিন্তু আমার কিন্তু রেসিডেন্সিয়াল প্রজেক্ট একটাও সার্টিফিকেট পাই নাই। একটা শুরু করেছিলাম, শেষ করতে পারি নাই, কারণ মালিক আসলে মারা গেছে আনফরচুনেটলি। সো সেই জায়গায় দাঁড়িয়ে আমার জন্য একটা অপরচুনিটি যে প্রথম রেসিডেন্সিয়াল প্রজেক্ট যদি আমরা সার্টিফিকেটটা পেয়ে যাই, তাহলে আমরা বলতে পারবো যে উই আর দ্য ফার্স্ট project that get certificate, not only certificate, platinum certificate. তো সেই জায়গাটায় যদি আপনার সহযোগিতা থাকে, কস্ট বাড়বে না আশা করি, কিন্তু আমরা কিন্তু প্লাটিনাম লেভেল পর্যন্ত যেতে পারবো। আপনাকে অফ দ্য রেকর্ড যেটা বলছিলাম, আসলে আমরা যে চিন্তাটা করেছিলাম এটা কিভাবে আসলো, আসলে গ্রিনটা আমাদের কনসেপ্ট ছিল একটাই শুধু, এখন ফ্ল্যাট নামে যেগুলো আমরা আমার দৃষ্টিকোণ থেকে এগুলো এক একটা জেলখানার মতো। বাচ্চা খেলার মাঠ নাই, বয়স্করা একটু বসবে তার জায়গা নাই, তারপর আমাদের যে সোশ্যাল সিকিউরিটির যে সিস্টেম, সেটা দেখা যাচ্ছে বাইরে সকালবেলা কেউ একজন নামাজ পড়তে যেতে পারবে না, অথবা কেউ একটা হাঁটতে যেতে পারে না, কিংবা একটা কোয়ালিটি স্পাউসের সাথে টাইম মিট করবে, এটার জন্য তার কোনো স্কোপ নাই। ওই সমস্ত চিন্তা করে আমরা এখানে নিয়েছিলাম যে সুস্থ স্বাভাবিক জীবন কিভাবে করা যায়। ইনিশিয়াল কনসেপ্টটা ছিল দ্যাট ওয়াজ দ্য ওয়েল বিং কমিউনিটি। তো ওয়েল বিং কমিউনিটি চিন্তা করতে গিয়ে আমরা বললাম যে না, ছোটোখাটো তো কিছু হবে না, আমরা দেখি কিভাবে করা যায়। যেহেতু আমাদের মেইন গোল হচ্ছে বাংলাদেশের লাইফস্টাইলে একটা পরিবর্তন আনা, গুণগত পরিবর্তন আনা। একটা হচ্ছে জীবন, আর সাথে হচ্ছে প্রকৃতি। আমরা এখন প্রচুর দোষারোপ করছি, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, কিংবা বৃষ্টির পানি জলাবদ্ধ হয়ে যাচ্ছে, কিংবা এরকম কেন এগুলা। তখন আমরা চিন্তা করতে গিয়ে এগুলো পেলাম যে না, আমাদের নিজেদের তো অনেক কিছু করার আছে। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা চিন্তা করে প্রথমে এরকম একটা জায়গার খোঁজ খবর নিলাম। খোঁজ করার পরে আমরা 11টা প্লটকে এক জায়গায় করলাম, যাতে অনেকগুলো ডিস্টেন্স থাকে। আমার কিন্তু শুরুতেই বলছি, গ্রিন সম্বন্ধে কনসেপ্ট ওটা ছিল না। আমার চিন্তা ছিল যে এখানে 100টার অধিক বিভিন্ন প্রজাতির গাছ লাগাবো, তারপর একটা খেলার মাঠ আছে, এটা থাকবে, একটু পানির টেম্পারেচার হয়তো কমবে আশেপাশের, বিকজ আমার সুইমিং পুল আছে উপরে, পানিতে আছেই। কিন্তু আপনার সাথে প্রথম কথা বলার পর যখন আমার এটা নিয়ে একটু আসলো, আর আমরা সাস্টেনেবিলিটি গ্রিন ওয়ার্ডটা শুনতে একটু চিন্তা করলাম, বলি লেটস ফাইন্ড আউট সামথিং। তখন আসলেই আপনাকে পেলাম, এবং ফার্স্ট অফ শুরুতেই আমার একটু কনফিউশন ছিল যে আপনার যে প্রোফাইল আমি পড়লাম, আপনি আমাদের মতো নতুন কোম্পানির সাথে অ্যাড হবেন কিনা, বাট দ্য ওয়ে ইউ অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট আস, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অ্যান্ড খুবই খুশি এটার জন্য আমরা হায়াত আপনাকে পেয়ে। আপনি আমাদেরকে গাইড করবেন এটার জন্য। এবং আর্কিটেকচারের যে ভিউটা বললেন, আসলে আর্কিটেক্টকে আমরা শুরুতে বলছিলাম যে এমন একটা লাইফ করার জন্য যাতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবন বলতে বোঝাই, এটা নট অনলি বাচ্চা, নট অনলি একটা মিডল এজ অথবা ওল্ড এজ, এখানে যেন জীবনের প্রতিটা স্তরে সুন্দরভাবে থাকার জন্য, তার বসবাস যোগ্য করার জন্য যেটা বলি, সে লাইফটা যেন সেইখানে পায় এবং একটা কমিউনিটি তৈরি হয়। এটা ওই কনসেপ্ট থেকে এটা করা। লম্বা কথা, আমি আপনাকে আরেকটা 2টা পয়েন্ট বলেই আমি শেষ করতে চাই, কারণ বললে আপনার থেকে অনেক কিছু শিকার আছে, এবং বলতেই থাকবো, জিজ্ঞেস করতেই থাকবো। আমি শুধু বলতে চাই, আবাসন খাতে এটার প্রভাব কেমন পড়তে পারে বলে মনে করেন আপনি? আমার তো ধারণা যে আবাসন খাতে এটার প্রভাব অনেক বেশি হবে, কারণ হচ্ছে যে আমরা কিন্তু বেশিরভাগ সময় ইনডোরে থাকি, হয় অফিসে নাহলে বাড়িতে, মাঝখানে অল্প সময় রাস্তায়। তো আমরা যেখানে থাকি, যেখানে আমার শরীরটা শান্ত হয়, সারাদিন তো আমি কাজ করি, যেখানে আমার শরীরটা আবার নতুন করে রিভাইভ করে, যেখানে আমি ঘুমাই,
সেই জায়গাটা যদি মানে হেলদি হয় তাহলে পরের দিন কিন্তু আমি কাজ করতে পারবো অনেক ভালো। কেমন এই জিনিসটা কিন্তু আমরা চিন্তা করি না, বা আমাদের এখনকার যে আবাসন প্রক্রিয়া সেখানে কিন্তু এই জিনিসগুলো মানসিক সুস্থতার আমি বলি প্রচন্ড অভাব, শারীরিক সুস্থতার সেটা নাই। যে আমি এখান থেকে ঢুকবো, বেরোনোর সময় যেন আমি একটা ফ্রেশ থাকি অল অ্যাসপেক্ট অফ লাইফ। তো এইটাকে বিভিন্ন প্যারামিটারে যদি আমি চেক করতে যাই, তার জন্য যে এলিমেন্টস গুলো দরকার আমাদের এখনকার যে বিল্ডিং গুলো ডেভেলপ করা হচ্ছে তার বেশিরভাগ সময় সেটা থাকে না, যার জন্য আমি কিন্তু টোটালি ফ্রেশ হতে পারছি না। আমি কিন্তু অলওয়েজ একটা মানে শর্ট কামিং এর মধ্যে আছি। আপনার যে এলিমেন্টস গুলো, যে ফিচার গুলো আপনি দিয়েছেন, তাতে আমার ধারণা যে মানুষের টোটাল জীবন মান এবং স্বাস্থ্য দুটোই অনেক বেশি ভালো হবে। লাস্ট কয়েকটা কোয়েশ্চেনের ভিতরে একটা কোয়েশ্চেন হচ্ছে আমার, আপনি তো অলরেডি, আমরা তো এখন ফাইনাল ডিজাইন করি নাই, মানে ইন রেসপেক্ট অফ লিড পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যেটা করেছি সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি তো বললেন যে এটা প্লাটিনাম পর্যন্ত পেতে পারে, তার মানে প্লাটিনাম হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ স্কোর, রাইট? তার মানে আমরা অলরেডি যা চিন্তা ভাবনা করেছি এটাতে এগুলো ইনক্লুড আছে। আমি কিন্তু অবাক হচ্ছি আপনার ইয়া দিয়ে, যেহেতু আপনি এক্সপার্ট, আপনিই বলতে পারবেন এটাতে। এবং দ্যাট মিনস আমাদের আর্কিটেক্ট যিনি নাইমুল হসপিটালে, সেও অনেক কাজ করেছেন এই যে পয়েন্টটাতে, যে প্রজেক্টটাতে কিভাবে খুব ভালো লাইভলি করা যায়, এটা ভালো ডিজাইন করেছে। হ্যাঁ, কারণ আসলে এটা তো আমরা তো ওই ফিল্ডের না। আপনি যেহেতু লিড সার্টিফিকেশন সাবমিট করতে গিয়ে তার সাথে অনেক ইন্টারেক্টিভলি অনেক কিছু জেনেছেন, করেছেন। সো আই এম রিয়েলি ভেরি হ্যাপি দ্যাট আপনি, আপনার মুখ থেকে আমি শুনতে পাচ্ছি যে আমাদের আর্কিটেক্ট অলসো ডুইং এ ভেরি গ্রেট জব। এবং সবচেয়ে মজার কথা হলো যে আপনি কিন্তু এই যে প্লাটিনাম লেভেল কিনা সেটা আপনি প্রি সার্টিফিকেশন স্টেজেই জেনে যাবেন। সো আপনি কিন্তু অপেক্ষা করতে হবে না বিল্ডিং শেষ। আমি যে ডিজাইন ড্রয়িং গুলো নিয়ে যে কাজটা আমরা করবো, আর্কিটেক্টের ডিজাইন ড্রয়িং নিয়ে, তখন আমরা যখন সিমুলেশন করে এটাকে সাবমিট করবো ইউজিবিসিতে, আমরা প্রি সার্টিফিকেশনে যাচ্ছি, আপনি তখনই ওই প্রি সার্টিফিকেট পেয়ে বুঝবেন যে আপনি কিন্তু হুইচ লেভেল অফ সার্টিফিকেট ইউ আর গেটিং। তারপর শুধু এটা এক্সিকিউট করলে ফাইনাল সার্টিফিকেটটা হবে। সো ইউ উইল নো ভেরি আর্লি স্টেজ হোয়াট লেভেল অফ সার্টিফিকেট। 3 থেকে 6 মাসের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এটা। ওকে, ফাইন। সার্টিফিকেটের পার্ট রাখলাম। আমি যতটুকু বুঝলাম আপনার থেকে, এখানে যারা বসবাস করবে তারা আসলে জীবনের প্রতিটা পরতে ভিন্ন রকমের একটা এসপেক্ট পাবে, যেটা গ্রিন বিল্ডিং এবং অন্য জায়গায় থাকার ভিতর। সংক্ষেপে যদি বলি এটাকে একটু, এটা তো আমরা বেশ লম্বা একটা ডিসকাশন করলাম, সংক্ষেপে যদি বলেন এটাকে কিভাবে বলবেন যে এখানে যারা বসবাস করবে, একটা গ্রিন বিল্ডিং হায়াত সাকিনা কন্ডোমিনিয়ামে বসবাস করা কিংবা অন্য জায়গায় বসবাস করা, ডিফারেন্সটা কিংবা গেইন প্রফিট, ও তো আর সার্টিফিকেট দেখবে না। গ্রিন বিল্ডিং এর একটা মানে খুব বড় ক্যারেক্টারিস্টিক হচ্ছে ওয়েদার প্রুফ। মানে আমাদের বাংলাদেশের যে ওয়েদার প্যাটার্ন, এই ঠান্ডা এবং গরম, এই দুটার মধ্যেই বিল্ডিং এর ভেতরের ওয়েদারটা কিভাবে রিঅ্যাক্ট করে, কমফোর্টেবল হয় কিনা, এটা কিন্তু আমরা এনশিওর করব উইথ আওয়ার ডিজাইন ড্রয়িং, যে আমাদের ভেতরের এনভায়রনমেন্টটা সবসময় কমফোর্টেবল থাকবে। ওকে, এটা হলো এক। 2 হচ্ছে হেলদি কিনা, মানে আমার এয়ার ফ্লোটার লেভেল, অক্সিজেন CO2 লেভেলটা সবসময় ব্যালেন্সে আছে কিনা, সেটা আমরা মেনটেন করব। তো এটা হচ্ছে 2। 3 হচ্ছে যে যেহেতু আপনাকে কোড কমপ্লায়েন্স মেনে লিড বিল্ডিং করতে হয়, আপনার বিল্ডিং কিন্তু মানে যতটুক সেফ হওয়া সম্ভব অতটুক কোড কমপ্লায়েন্স সেফ হইতে হবে, তা নাহলে আপনি লিডে কোয়ালিফাই করবেন না। তো এই 3টা জিনিস হলে একটা মানুষের যে চাহিদা থাকে সেই চাহিদাটা কিন্তু মিট হয়ে গেল। সাথে আমরা কিন্তু পুরো বিল্ডিং এর যে পানি, বিশেষ করে খাবার পানি, এটা আমার প্লাম্বিং এর সাথে কথা বলতে হবে, উইল সেপারেট দ্য ফ্লাশ ওয়াটার অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটার উইল হ্যাভ RO সিস্টেম। ওকে, এটা আপনার খরচ বাড়বে বেশি না, মানে বাড়বে, কিন্তু দে উইল হ্যাভ এ, এটা আপাতত দৃষ্টিকোণ থেকে আমার ওদিকে যে আমার ওষুধ কম খেতে হবে, ডাক্তারের কাছে থাকতে হবে না বেশিক্ষণ। As good as Ecofina or Kinley or any other good bottled water, they can get that on their tap, যেটা বাংলাদেশে চিন্তাই করা যায় না, সবার ফিল্টার লাগে। আপনাদের এখানে কিন্তু কারোর ফিল্টার লাগবে না। You will have the filter at the roof and they'll get. But for the flash water, we're not going to use that filter. It's only for the drinking purposes. And flash water এ আমরা STP পানি এবং রেইন ওয়াটার হারভেস্টিং এর পানি ব্যবহার করব। তার মানে পানির পোর্টেবল ওয়াটার ইউজ অনেক কমে যাবে, 40, 50, 60%, যেটা একটা লং রানে আমাদের জন্য ভালো। যেমন কারণ পোর্টেবল ওয়াটার যদি কমে যায় তাহলে আমাকে তো পাম্প দিয়ে উঠাতে হলো না, আমার তো এনার্জিও বেঁচে গেল, তাই না? তো এইরকম অনেকগুলো এলিমেন্টস থাকবে। তারপরে আমরা ডিজাইনে দেখেছেন যে আমরা খুব চিন্তা করি কিন্তু ডিটেল করি না যে সবুজ আমাদের জন্য কতটা ভালো।
সবুজ আপনি বেশিক্ষণ রাগ করে থাকতে পারবেন না, এটা আমরা অনেকে জানি না। কিন্তু যেইটার আশেপাশে খুব বেশি সবুজ মহানবীর খুব থাকে, পছন্দের রং হ্যাঁ এটা। যে খুব আশেপাশে যদি সবুজ থাকে তাহলে আপনার স্ট্রেস লেভেলটা অনেক কম থাকবে। ও At তাই। the same time, this মানে leafy green leaf will produce oxygen all day for you, right? যেহেতু আমাদের বারান্দাতে সবগুলো বারান্দাতেই গাছ আছে আশেপাশে, সেই সুযোগ থাকছে। তার মানে প্রতিটা অ্যাপার্টমেন্টে কিন্তু কম বেশি সবুজের ছোঁয়া পাবে। তারপর অবশ্যই আমাদের মাঠ আছে, ছাদ আছে, আশেপাশে গাছ আছে, সেগুলো তো আছে, কিন্তু সেই অ্যাপার্টমেন্টে বসেই কিন্তু সবুজ পাবে। আর সবুজটা যদি তার এয়ার ফ্লোর বাইরের বারান্দায় থাকে, তাহলে বাতাস যখন ঢুকবে সে অক্সিজেন নিয়ে ঢুকবে, এক্সট্রা অক্সিজেন। তো এই ধরনের অনেকগুলো জিনিস তৈরি হবে তার জন্য আর কি। লাস্ট কোয়েশ্চেন, অলমোস্ট লাস্ট, সেটা হচ্ছে অনেকেই কেউ তো করে নাই, করতে গিয়েও কয়েকজন বললেন কমপ্লিট হয় নাই, উনি মারা গেছেন হয়তো ভদ্রলোক, আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ ওনাকে ব্যস্ত দান করুক। হায়াত যে তার শুরুতেই এরকম একটা লাক্সারিয়াস মটো নিয়ে নামলো যে গ্রিন প্রজেক্ট নামবে, এটা কি বেশি উচ্চবিলাসী নাকি? নট, একদমই না। এটা কিন্তু আসলে আবার বলছি, গ্রিন বিল্ডিং করতে আপনার কিন্তু কস্ট বাড়বে না। ওকে, তাহলে তো উচ্চবিলাসীর মানে একটা উচ্চবিলাসীকে আমরা টাকা দিয়ে হিসাব করি, তাই না? তো কস্ট যদি না বাড়ে, রাইট, তাহলে কি করতে হবে? তার মানে আমাদেরকে অনেক বেশি ডিজাইন ড্রয়িং নিয়ে কাজ করতে হবে, অনেক বেশি কনস্ট্রাকশন প্রসেস ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে হবে, ম্যাটেরিয়াল সিলেকশনটা ঠিক হইতে হবে, কস্ট না বাড়িয়ে, রাইট? কারণ কস্ট না মানে কস্ট বেড়ে গেলে তো আমার বিজনেস অত বেশি হোল্ড করবে না। তো ওই জায়গাটায় দাঁড়িয়ে এটা মোটেও উচ্চাভিলাষী না, তবে চ্যালেঞ্জিং। কেন চ্যালেঞ্জিং? এটা আমাদের অভ্যাস নাই করে। আমরা বাংলাদেশে এখনো অনেক বেশি এটা জানি না। হ্যাঁ, তো আমরা যে টিমটার সাথে কাজ করবো তাদেরকে প্রতিনিয়ত এগুলো একটু বুঝে বুঝে করতে হবে, লিডের প্রোটোকলটা ফলো করতে হবে। প্রোটোকল আছে, ডিউরিং কনস্ট্রাকশন দেয়ার ইজ এ হেভি প্রোটোকল ইউ হ্যাভ টু ফলো, রাইট? ম্যাটেরিয়াল সিলেকশনে একটা বড় চেকলিস্ট আছে, ইউ হ্যাভ টু ফলো, উইল গাইড। সো এই ধরনের অনেকগুলো এক্সট্রা সময় দিতে হবে যেটা এটাকে আসলে গ্রিন করে তুলবে। এখনই গ্রিন আছে, মেক শিওর দ্যাট ইট ইজ রিয়েলি রিয়েলি গ্রিন। এবং যখন আপনি এটা হয়ে যাবে তখন আপনি কিন্তু ডাটা দিয়ে বলতে পারবেন যে আপনি কতটুক কোনটা কতটুক ভালো। আরেকটি কথা আগের প্রশ্নের উত্তরে বলছি, আপনার এখানে প্রচুর মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির জায়গা আছে, যেটা আমরা কিন্তু অনেক সময় আমরা বাইরে যেতে চাই না, বাইরে যেতে পারি না, ধুলা বালি, গাড়ি, হাঁটার জায়গা নেই, চতুর্দিকে একটা হাঁটার ওয়াকওয়ে রাখা হয়েছে। প্রতিটা মানুষের যদি মানে আধা ঘন্টা সে হাঁটে, সে 5 বছর বেশি বাঁচে। তো আধা ঘন্টা হাঁটার জন্য যদি তাকে 1 ঘন্টা দূরে যেতে হয়, বা একটা গাড়ি দিয়ে কোথাও যেতে হয়, বা ধুলাবালি দিতে, তাহলে সে যেতে চায় না। বা কাজের টাইমের একটা ব্যাপার আছে, রাইট? তো আপনার এখানে কিন্তু সুবিধা হলো যে উপর থেকে নেমে যদি আপনার যে পেরিফেরির যে রুটটা আপনি রেখেছেন, সেখানে যদি সে 2 বার 3 বার হাঁটে, তার কিন্তু মোটামুটি হাঁটার যে মিনিমাম রিকোয়ারমেন্ট সেটা হয়ে যাচ্ছে। আর বাচ্চাদের খেলার মাঠ, এগুলো তো আমি নাই বললাম। আমাদের সবচেয়ে কোন জিনিসটা আপনার ভালো লেগেছে? এতটুকু কয়েকটা জিনিস ভালোর ভিতর সবচেয়ে ভালো লেগেছে যে যেটা কোথাও নাই এখনো পর্যন্ত। আপনি তো অনেক বিল্ডিং ভিজিট করেছেন, অনেকগুলো দেখেছেন, সংযুক্ত ছিলেন। যেটা আমরা সব সময় বলি যে আমার 20 মিনিট হাঁটার মধ্যে, একটা মানুষের 20 মিনিট হাঁটার মধ্যে যদি কোনো খেলার মাঠ না থাকে, তাহলে সেটা কমিউনিটি না। এটা কানাডাতে আমরা বলি। আচ্ছা, জানেন আমি কানাডাতে ছিলাম, যে কানাডাতে প্রতিটা বাড়ির 20 মিনিটের মধ্যে একটা খেলার মাঠ, either this way that একটা খেলার মাঠ আছে। উইদাউট এ প্লেইং ফিল্ড ফর দ্য কিডস ইজ নট এ কমিউনিটি। আমরা ঢাকা শহরে যদি এটা চিন্তা করি তো মঙ্গল গ্রহের কথা হয়ে যাবে যে 20 মিনিটের ভিতরে একটা মাঠ। কিন্তু ওখানে আপনি আমি যেটা ডেভেলপমেন্ট করেছি ওখানে আপনি ডেভেলপ করতেই পারবেন না ইফ ইউ ডোন্ট এনশিওর দেয়ার ইজ এ ফিল্ড। মানে আপনাকে করতে দিবেন, আপনাকে জায়গা যদি আপনাকে পারমিশন দেয়, প্রথমেই বলবে যে তোমার 20 মিনিটের মধ্যে আছে, নাই, তাহলে তুমি একটা বানাও। তাহলে এখন তো আমরা একটু আগে আছি, কানাডা থেকে আগে আছি, কানাডার মতো আমরা 2 বিল্ডিং এর ভিতরে একটা মাঠ দিয়ে দিলাম। সো দ্যাটস এ হিউজ থিং। এবং এটা যে বাচ্চাদের জন্য কি পরিমাণের একটা মানে আপনি অনেক দোয়া পাবেন বাচ্চাদের। আল্লাহ কবুল করুক, হায়াতকে কবুল করুক, আমিন। থ্যাংক ইউ। তাহলে আমি আসলেই আপনাকে একটা জিনিস এনশিওর করতে চাই যে হায়াতের পক্ষ থেকে যে এটা গ্রিন বিল্ডিং বাংলাদেশে নাই, করতে গিয়ে অনেক ইস্যু চ্যালেঞ্জ ফেস করব। হায়াতের পক্ষ থেকে আমি পার্সোনালি কোনো এটা চ্যালেঞ্জ মনে করছি না 2-3টা কারণে। 1 নাম্বার হচ্ছেন আপনি আছেন লিড দেওয়ার জন্য, আমাদের লিড সার্টিফিকেট অর্জন করার জন্য লিড দিবেন অনন্ত আহমেদ, যিনি নিজে এক্সপার্ট, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের আর্কিটেক্ট, আপনি অলরেডি তার যথেষ্ট পরিমাণ সুনাম করেছেন। আমরা তার প্রোফাইল ভেরি ইয়াং, এনার্জেটিক, এবং সে অনেকগুলো অ্যাওয়ার্ড প্রাপ্ত আর্কিটেক্ট।
That means he knows the rules and regulation of international level. Secondly এটা, থার্ডলি হচ্ছে আমরা যারা উদ্যোক্তা আছি, বিনে মেরিনার, আমরা তিনজনেই মেরিনার, এবং আমরা অনেকগুলো দেশ ভ্রমণ করাতে আমরা কমপ্লায়েন্স এবং ইন্টারন্যাশনাল রেগুলেশনের সাথে দ্য ডে ওয়ান ইন আওয়ার প্রফেশন উই আর ফ্যামিলিয়ারাইজড উইথ দ্যাট অ্যান্ড ভেরি ওয়েল ফ্যামিলিয়ারাইজড, অ্যান্ড কমপ্লায়েন্স যে জিনিস, টুল যে জিনিসই। সো এই কারণে আমাদের পক্ষ থেকে দারুণ একটা সাপোর্ট থাকবে, আপনারা যেটা আমাদেরকে করতে বলবেন, উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু মেক ইট ইন রিয়েলিটি। এটার যে কাগজে হবে তা না, আমরা ওই স্টেপটা নিয়েই করার জন্য আসছি। তো আমি যারা দেখছে তারা অনেক কোয়েশ্চেন ছিল আমাকে বিভিন্ন সময়ে গ্রিন নিয়ে, আমরা অনন্ত ভাইয়ের মতো এক্সপার্ট লেভেল থেকে শুনে নিলাম। আমি মনে করি যে একটা সুস্থ মানুষের জন্য এই যে গ্রিন যে পয়েন্টগুলো বলা হচ্ছে এগুলোর বিকল্প কিছু নেই। সো আমরা এই প্রজেক্টটাকে বাংলাদেশে ভায়াবল করার জন্য আমরা ইন্টারন্যাশনাল এক্সপার্ট লেভেলদের সহযোগিতা নিচ্ছি। যে অনন্ত ভাইয়ের পরিচয় আপনারা শুনলেন, আমাদের আর্কিটেক্টের কথা শুনলেন, উদ্যোক্তাদের চিন্তা শুনলেন। সো এগুলো নিয়েই আমরা মনে করি যে এই চ্যালেঞ্জ ইজ এ ভেরি অ্যাচিভেবল চ্যালেঞ্জ। আমাদের গোল আমাদের কাছে ক্লিয়ার, গোলকে ফুলফিল করার জন্য যেরকম এক্সপার্ট লেভেল দরকার সেগুলো অলরেডি আমাদের সাথে ইনক্লুডেড, আমরা সেভাবে কাজ করছি এবং আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। বাংলাদেশের আবাসন খাতে পরিবর্তন করার জন্য মানুষের মৌলিক চাহিদার যে দ্বিতীয় নাম্বার, অন্ন বস্ত্র বাসস্থান যেটা বলি আমরা, বাসস্থান তৃতীয় নাম্বার, সেই পয়েন্টটাতে আমরা আমূল পরিবর্তন এনে একটা সুস্থ শারীরিক, মানসিক এবং নৈতিক জীবন ধারণ করার জন্য যে পরিবর্তন, সেই পরিবর্তন নিয়ে এসে আগামীর দৃঢ় বাংলাদেশ, একটা সাস্টেনেবল বাংলাদেশ, একটা ইন্টারন্যাশনাল লেভেলের বাংলাদেশ তৈরি করার জন্য হায়াত একটি স্টেপ নিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার যদি ভালো লাগে, ইউ ক্যান ভিজিট আওয়ার প্রজেক্ট এনি টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এখানে আমি একটু বলি, গ্রিন বিল্ডিং এর কনসেপ্ট থেকে আমার সামারিটা বলি। সেটা হচ্ছে যে গ্রিন বিল্ডিং হচ্ছে একটা ইন্টেরিয়র স্পেসের বেস্ট পসিবল চেকলিস্ট। তার মানে একটা বিল্ট স্পেসের ভেতরের এনভায়রনমেন্ট থেকে শুরু করে এর ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম, এর সেফটি সিকিউরিটি কী হবে, এই গ্রিন বিল্ডিং লিড সেটা কিন্তু ফলো করে। এবং আপনারা জানবেন যে লিডটা প্রায় 30 বছর ধরে হচ্ছে সারা পৃথিবীতে। 183টা দেশে লিড প্রজেক্ট আছে এবং সারা পৃথিবীতে 100,000+ লিড সার্টিফাইড প্রজেক্ট আছে। এই লিড এই 30 বছরে 5 বার সে আপডেট হয়েছে। আজকে আমরা ভার্সন 4 করছি, যেটা লেটেস্ট ভার্সন, এবং এই ভার্সন 4-এ আমরা কিন্তু ওয়ার্ল্ডের যে এখনকার যে বিজ্ঞানসম্মত যে পরিবেশ বান্ধব স্থাপনা, সেইটা কিন্তু আমরা এই প্রজেক্টের মধ্যে এমপ্লয় করব। কেমন? তো সেইটা কিন্তু আমাদের ডিজাইন ড্রয়িং আছে এবং সেটা ভ্যালিডেট হচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে যে আমার জানার মতে বাংলাদেশে এইরকম চেক অ্যান্ড ব্যালেন্স করা একটি স্থাপনা এখনো হয়নি। যেহেতু লিড বিল্ডিং হয়নি, অনেক ভালো বিল্ডিং হয়েছে, কিন্তু এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লিড বিল্ডিং হবে, যেখানে আপনি আপনার বেস্ট পসিবল ভ্যালু অফ ইউর মানি আপনি পাবেন। কেমন? এবং আপনার রানিং কস্ট অনেক কম থাকবে। তো এইখানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসবার জন্য, দেখবার জন্য। আমার কাছে এটা একটা ব্যক্তিগত চ্যালেঞ্জ যে আমি এই রেসিডেন্সিয়াল সেক্টরটাকে কি বলি যে উদ্বুদ্ধ করতে চাই এই গ্রিন বিল্ডিং প্রসেসে আসার জন্য। তো সেই জন্য এই প্রজেক্টটাকে আমি একটা স্পেশাল কেস হিসেবে নিয়েছি এবং সবচেয়ে আনন্দের কথা যে আমরা এমন একটা ম্যানেজমেন্ট টিম পেয়েছি যারা সব কিছু করতে চায়। কেমন? নট জাস্ট ফর সার্টিফিকেট, নট মানে লোক দেখানো কিছু না। কারণ লোক দেখানো কিছু করে শুধু বললাম কিন্তু কিছু করলাম না, সেটা কিন্তু লং রানে টেকে না। তো আমার ধারণা যে আপনারা যদি আসেন, আমাদের সাথে কথা বলেন, আপনি বুঝতে পারবেন যে আপনি একটা চমৎকার পরিবেশে আপনার পরবর্তী যে বাসস্থান সেটা আপনি করতে যাচ্ছেন। ধন্যবাদ।
আচ্ছা আসো আসো, চলেন চলো, হ্যাঁ ভাই, চলো চলো, আসো আসো আসো। বলো পরে তো করতে পারবো না। এটা কিন্তু একটা ইতিহাস হচ্ছে বাংলাদেশের মাঝে মিশিয়েই করি। কোটি কোটি বিল্ডিং এর মধ্যে প্রথম বিল্ডিং লিড হচ্ছে হোম আর কি, হ্যাঁ, আসো রেডি।